নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের পাঠে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, বরাবর মতো আমি আজকে বাংলা দ্বিতীয় পত্রের উপর দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার রিভিশন হিসেবে। তোমরা বাসায় বসে কিন্তু এই সিলেবাস দেখে এই বিষয়গুলো রিভিশন দেবে। আমি আজকে তোমাদেরকে তোমাদের অধ্যায় ৩ থেকে পঞ্চম পরিচ্ছেদের বাংলা উচ্চারণের নিয়মগুলো আজকে পড়াবো। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমি কৃষ্ণারানী, প্রভাষক বাংলা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। শ্রেণী একাদশ, বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, অধ্যায় ৩, পঞ্চম পরিচ্ছেদ, লেকচার ২। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। ইতিমধ্যে তোমরা ক্লাসগুলো করেছো এবং পড়ে বুঝতেও পেরেছো, তাও আমি এই ক্লাসের উপর একটা রিভিশন ক্লাস নিব এবং তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন বলে দিব, সেগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং তোমরা আমি আশা করছি ভালোই পারবে পরীক্ষার জন্য। উচ্চারণ নিয়ম তো তোমরা জানো, হয়তো বা প্রশ্ন আসবে আর এর অথবায় উচ্চারণ যে সঠিক উচ্চারণ কোনটি সে বানানটা তোমাদের আসবে। তো অথবা একটা অপশন থাকবে, যেটা তোমরা ভালো পারো সেটাই তোমরা লেখার চেষ্টা করবে। এই পাঠ থেকে আমরা যা শিখব সেটা হচ্ছে বাংলা ধ্বনিসমূহ উচ্চারণের কৌশল ব্যক্ত করতে পারবো, বিভিন্ন শব্দের উচ্চারণের নিয়ম উপস্থাপন করতে পারবো এবং প্রমিত বাংলা উচ্চারণে কথা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যেহেতু উচ্চারণের নিয়ম আমরা পড়ব, তো সেখানে উচ্চারণ যখন প্রশ্ন তোমরা পড়বে বা লিখবে বা উদাহরণ দিতে যাবে, তখন কিন্তু তোমাদেরকে সেই প্রশ্নের ভিতরে আগে জানতে হবে যে উচ্চারণ এবং বানানের নিয়মের মধ্যে কিছু কিন্তু পার্থক্যটা কি। সবসময় কিন্তু উচ্চারণ আর বানান কিন্তু এক হয় না। যেহেতু বোর্ডে ক্লাস নিতে পারছি না, বোর্ডে নিলে হয়তো লেখে আমি তোমাদেরকে বোঝাতে পারতাম, তবে মুখে দু একটা উদাহরণ আমি বলে দিব, তোমরা সেটা খেয়াল করো। যেহেতু উচ্চারণ আর বানান এক নয়, যদি এক সাইডে তোমরা বানান এবং আরেক পাশে উচ্চারণ লেখো, তাহলে সেখানে যদি আমি একটা উদাহরণ দেই, যদি ইংরেজি একটা শব্দ ওয়ার্ড ব্যবহার করি, যদি বলি নলেজ, এটা যদি বাংলায় লিখতে যাও ন লয়কার জ, কিন্তু উচ্চারণে যে কে এবং ডি এর ব্যবহারটা আছে, এটা কিন্তু আমার বানানে মানে উচ্চারণে কিন্তু আসছে না। ঠিক আছে। আবার যদি বলি সহ্য, সহ্য, এখানে স এবং হয় জফলা, এই হয় জফলা থাকলেই সেটা উচ্চারণে এসে কি হয়ে যাবে, সেখানে কিন্তু বর্গের জ উচ্চারণ মানে সহ্য, এখানে কিন্তু জফলা বানানে জফলা আসছে, কিন্তু উচ্চারণে কিন্তু বর্গের জ নেই। প্রিয় শিক্ষার্থীরা, তবে আমাদের কিন্তু আগে জানতে হবে যে এই উচ্চারণের নিয়ম যখন লিখবে তার ভিতরে দেখবে যে সংবৃত বিবৃত দুটি শব্দ এখানে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে সংবৃত কি, বিবৃত কি এবং হসন্ত কখন ব্যবহৃত হয়, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে জাগতে পারে। তাই আমি তোমাদেরকে একটু এর সংক্ষিপ্ত বলে দেই, মানে কাকে বলে সেটা। সংবৃত কাকে বলে? সংবৃত এটা অধ্বনির উচ্চারণ যদি অ এর মতোই থাকে,
তাহলে আমরা তাকে সংবৃত বলতে পারি। অধ্বনি উচ্চারণ যদি অয়ের মতো না থেকে ও এর মতো হয়ে যায় তখন তাকে কি বলবো? সংবৃত। কারণ অধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের মুখটা কিন্তু খুলে বলতে হয়। আর যদি এই অধ্বনিকেই যখন উচ্চারণে লিখতে যাব যদি ও বলি তাহলে কিন্তু মুখটা আমাদেরকে ঠোঁট দুটো গোল হয়ে যায়, সেটাই হচ্ছে সংবৃত। তাই অধ্বনির উচ্চারণ যদি অ না হয়ে ও হয়ে যায় তাহলে তাকে সংবৃত বলে। যেমন যদি বলি অধ্যাপক, অধ্যাপক যদি বলি এটা যখন তুমি উচ্চারণ লিখতে যাবা তখন কিন্তু অধ্যাপক লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মুখ গোল করে তোমাকে বলতে হবে, এটাই হচ্ছে সংবৃত। আর বিবৃতটা কি? যে অধ্বনির উচ্চারণ অয়ের মতোই থাকবে। অধ্বনির উচ্চারণ যদি অয়ের মতোই থাকে তাহলে তাকে বিবৃত বলে। মানে অধ্বনিটা যদি বলি অনেক, আরো অনেক উদাহরণ আছে যেটা তোমাদেরকে এখন বলতে পারে। যেমন আরো একটা বলা যায় যে বিবৃতটা কি, যে অনাবোধক অর্থ দিলে সেটা কি হয়ে যায়? বিবৃত হয়ে যায়। অনাশ্রিত মানে নয় আশ্রিত, যেমন না বোধক বুঝাতে হবে অমর মানে যার মরণ নেই সেরকম আর কি। এটাও কিন্তু বিবৃত নিয়মের ভিতরেই পড়ে। বিবৃতর যে কয়েকটা নিয়ম আছে সেটা তোমাদেরকে লিখে অবশ্য দেখাতে পারলে ভালো হতো। আবার সংবৃতরও কিছু নিয়ম রয়েছে, তবে আমরা কাকে বলে আগে সেই বিষয়টাই জানি। তাহলে বিবৃতটা কি? যে অধ্বনির উচ্চারণ যদি অয়ের মতোই থাকে তাকে বিবৃত বলে। সেটা উচ্চারণ করতে অয়ের কোনো পরিবর্তন হয় না। আর সেখানে মুখটা কিন্তু যে দেখবি অ যদি কিছু উচ্চারণ করি অনেক, সেখানে কিন্তু অনেক বলি না, আমরা অনেক বলি। এটাই হচ্ছে বিবৃত শব্দের উদাহরণ। আবার আমরা যদি বলি কমল, কমল, এখানে যে এই যে শব্দগুলো আছে অনাশ্রিত, অমর, এগুলোই হচ্ছে আমার বিবৃত শব্দের উদাহরণ। আর সংবৃত হচ্ছে অধ্বনির উচ্চারণ যদি অ না হয়ে ও এর মতো হয়ে উচ্চারণ হয় তখনই তাকে সংবৃত বলে। এবার দেখি আমরা হসন্ত কখন ব্যবহার করতে পারি। হসন্ত, এটা নিয়ে কিন্তু অনেক সময় আমাদের মধ্যে প্রশ্ন আসে। বলতে পারি যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে একটা ব্যঞ্জন বর্ণ একটা শব্দ আমরা উচ্চারণ করলাম, আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে সবসময় স্বরবর্ণ মিলেই কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয়। তো সেই ব্যঞ্জন বর্ণের সাথে যদি স্বরবর্ণ না হয় তখন কিন্তু এই হসন্ত ব্যবহৃত হয়। উদাহরণ দিতে পারি একটা, যদি বলি মন, মন, এটা যদি ভেঙে বলি তাহলে ম যোগ অ যোগ ন, মন। তাহলে নয়ের সাথে কিন্তু আমি অ বলিনি, তাই যেখানে স্বরবর্ণটা না থাকবে সেখানে আমাকে হসন্ত ব্যবহার করতে হবে। আর এই উচ্চারণের ক্ষেত্রে তুমি যদি হসন্তটা ব্যবহার না করো তাহলেই কিন্তু তোমার বানানটা ভুল হবে এবং তুমি নাম্বার পাবে না। বুঝতে পারছো বিষয়টা? তাহলে সংবৃত কি? যেখানে অ ধ্বনিটা অ এর মতো উচ্চারণ হবে না, ও এর মতো হবে, সেটাই হচ্ছে সংবৃত। আর বিবৃত হচ্ছে যে অ ধ্বনিটা অ এর মতো করেই উচ্চারণ হবে, তার কোনো পরিবর্তন হবে না, সেটাই হচ্ছে বিবৃত। আর হসন্তটা কি? যদি কোনো বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ না উচ্চারিত হয় তখনই সেখানে হসন্ত ব্যবহৃত হয়। সেজন্য যেমন বললাম যে মন, এটা ভাঙলে মাঝখানে একটা অ আছে কিন্তু নয়ের সাথে কোনো অ নেই, তাই সেখানে আমাকে হসন্ত ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আমি পুরোপুরি মার্কটা পাবো না। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? এরপর দেখো যে কোন উচ্চারণ আমাদের পরীক্ষায় বেশি আসতে পারে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি সেগুলো তোমাদের এখানে তুলে দিয়েছি এবং পরবর্তী স্লাইডে যে আমি তোমাদেরকে আর কি বলে দিব যেগুলো তোমরা খুব ভালো করে পড়বে। উচ্চারণে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হলো কি দেখো, অ ধ্বনি, এ ধ্বনি, মফলা, বফলা। এখন যদি বলি এই অ ধ্বনির কিন্তু দুটি দিক আছে, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। যখন তোমরা নিয়মটা পড়বে তখন তোমরা বুঝতে পারবে। আবার এ ধ্বনিরও কিন্তু দুটি দিক রয়েছে, একটি হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে
বিবৃত। আবার বানান এবং উচ্চারণের ক্ষেত্রে ইংরেজি শব্দ যখন আমরা ব্যবহার করি, সেখানে যেমন আমাদের বাংলা ভাষায় কিন্তু 3টি স-এর উচ্চারণ রয়েছে। দন্তমূলীয় হচ্ছে এস, যেটা বাংলায় হবে দন্তেস্ব, SH যেটা তালব্য শ, ঠিক এরকমই। এবং আবার এখানে তোমরা বানানে যদি কখনো দেখো ধয় জফলা, ধয় জফলা, সেই জফলাটা উঠে সেখানে উচ্চারণে আমাকে লিখতে হবে দয় ধ। আবার যদি আমরা রি ব্যবহার করি কোনো শব্দে, সেখানে উচ্চারণে তোমাকে লিখতে হবে, যদি বানানে লেখি রি, উচ্চারণে লিখতে হবে রয় রস্যি। আবার যদি কোনো শব্দের সাথে জফলা থাকে, তখন সেই শব্দটা কিন্তু দ্বিত্ব হয়ে যায়, মানে দুইটা হয়ে যায়। যদি বলি তয় জফলা, তয় জফলা থাকলে সেখানে হবে তয় ত। যদি লিখে দেখাতে পারতাম হয়তো তোমরা খুব ভালোভাবে বুঝতে। উচ্চারণে তাহলে এভাবে লিখবে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, স্বরধ্বনি উচ্চারণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বাংলা বর্ণমালায় 11টি স্বরবর্ণ রয়েছে। এই 11টি স্বরবর্ণের মূল ধ্বনিমূল হচ্ছে 7টি। 7টি কি? অ, আ, ই, উ, এ, ও এবং এ। এই 7টি হচ্ছে মূল ধ্বনির মূল। অ ব্যতিরেকে অন্য স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার চিহ্ন আছে। অ ছাড়া আমরা এর আগেও পড়ে এসেছি, সবাই জানি যে আকার, রসিকার সবগুলোরই কিন্তু কার চিহ্ন আছে, শুধু অ এর কার চিহ্ন নেই। ব্যঞ্জন বর্ণের পরে থাকলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়, কেবল অকারের জন্য কোনো সংক্ষিপ্ত রূপ নেই। অকার যেন ব্যঞ্জন বর্ণের গায়ের মধ্যেই মিশে থাকে, ব্যঞ্জন বর্ণের সাথে এই অ শব্দটা মিশে থাকে। এখন আমরা যা আলোচনা করলাম সেটা হচ্ছে, দেখো বাংলায় লিখিত ভাষা ব্যবহৃত অ এর উচ্চারণ কয় রকম আমি বলছি না, অ এর দুটি দিক আছে, একটি হচ্ছে অবিবৃত, অপরটি হচ্ছে ও সংবৃত। আবার অ ধ্বনিটি স্বাধীনভাবে কিংবা ব্যঞ্জনে যুক্ত হয়েও তার বৈশিষ্ট্য বজায় রাখতে পারে। আবার শব্দের কখন তোমাদের বইতে দেখবা যে শব্দের শুরুতে অধ্বনি, আদ্য অধ্বনি, মধ্য অধ্বনি, অন্ত অধ্বনি, এগুলো নিয়মগুলো পড়তে গেলে অবশ্যই তখন বুঝতে পারবে হিসেবে যে আদ্য অ, মধ্য এবং শেষে অন্ত অ হিসেবে গণ্য হয়ে থাকে। যেমন এখানে দেখো উদাহরণ দেয়া আছে, জলজ। জলজ শব্দটিতে প্রথম জয়ের সঙ্গে আদ্য লয়ের সঙ্গে, লয়ের সঙ্গে মধ্য এবং শেষ জয়ের সঙ্গে অন্ত অ হিসেবে যুক্ত। জ, ল, জ প্রত্যেকটার সাথেই কিন্তু অ যুক্ত হয়েছে। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বোর্ড বইয়ে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, আমি সেখান থেকে কিছু নমুনা প্রশ্ন তুলে দিয়েছি। যেমন উচ্চারণ রীতি কি এবং সেই নিয়মগুলো, যে 4টি নিয়ম আছে সেগুলো তোমাদের এখানে পর্যায়ক্রমে আমি দেখাবো, যেগুলো আমি ইম্পর্টেন্ট তো বলেই দিয়েছি যে পরীক্ষার জন্য কোনগুলো তোমরা পড়বে। দেখো প্রথমে হচ্ছে একটা আসলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার অধ্বনি এবং এ ধ্বনি। তারপরও যেগুলো দেখতে হবে আমি সেগুলো একটু এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। উদাহরণসহ বাংলা উচ্চারণের 5টি নিয়ম। এটা তেমন একটা না আসলেও আমাদেরকে শিখতে হবে, তবে এই উচ্চারণ নিয়ম এবং অধ্বনি, এ ধ্বনি খুব ভালো করে পড়তে হবে তোমাদের। উচ্চারণ রীতি কাকে বলে দেখো, প্রতিটি শব্দের যথার্থ উচ্চারণের জন্য কতগুলো নিয়ম রয়েছে। শব্দের এই উচ্চারণের নিয়ম বা সূত্রের সমষ্টিকে আমরা উচ্চারণ রীতি বলতে পারি। তাহলে উচ্চারণ রীতিটা কি? শব্দের উচ্চারণের, প্রতিটি শব্দের যথার্থ উচ্চারণের জন্য কিছু নিয়ম রয়েছে। উচ্চারণ রীতিটা হচ্ছে যে প্রতিটা শব্দ উচ্চারণের জন্য কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলোকে আমরা উচ্চারণ রীতি বলতে পারি। এখানে কি আছে দেখো, শব্দের আদ্য মানে শব্দের প্রথমে যে অ, এরপর যদি রস্বই থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। তাহলে ও এর মতো উচ্চারণ হলে সেটা কি হবে? সংবৃত উচ্চারণ হবে। তাহলে শুরুতে কি আছে? আদ্য অ এর পর যদি রস্বই থাকে, দেখো তোমরা
এই যে এখানে অ আছে, অ এর পরে কি আছে? অ এর পরে আছে এই যে অভি রস্যি আছে না? তাই এই অ এর উচ্চারণটা কি হবে? ও এর মতো হবে। ও ভি ধান, ও ভি ধান। এই নয়ের সাথে কিন্তু অ নেই, তাই এখানে হসন্ত চিহ্ন ব্যবহৃত হয়েছে। এরপর দেখো, যদি কি বলছে যে শুরুতে যদি আহ ছ ছয়ের সাথে অ আছে না, ছ উচ্চারণে অ আসতেছে না, যে ছ বি, তাই অ এর পরে যদি রসিকার থাকে তাহলে সেটা ও এর মতো উচ্চারণ হয়ে যাবে, ছো বি ওকার হবে। ঠিক বানানটা তোমরা উচ্চারণ যখন লিখবে এভাবে লিখতে হবে। ঠিক প্রত্যেকটা নিয়মই এরকম। তারপর দেখো, অন্তে মানে শেষে যদি অ এর আগে অনুস্বার বা বিসর্গ থাকে, সেই অ এর উচ্চারণ ওর মতো হয়ে যায়। শেষে যদি অনুস্বার বা বিসর্গ থাকে, অংশ অ এর শেষে অনুস্বার আছে, তাহলে সেটা কি উচ্চারণ হবে? সেই তালব্যস্যটা ও এর মতো উচ্চারণ হবে। ঠিক প্রত্যেকটা নিয়মই এরকম তোমরা পড়লে বুঝতে পারবে। যেমন অ এর পরে যদি খেয়েও থাকে, তাহলে সেই অ এর উচ্চারণও ও এর মতো হয়ে যায়। দেখো, দ খো, দ খো, তাইলে অ এর পরে খেয়েও থাকলে কি হবে? যেমন বক্ষ, লক্ষ, ঠিক একই নিয়মে কিন্তু এগুলো আসবে। অ এর পরে খেয়েও থাকলে সেটা ও এর উচ্চারণ হবে। এরপর দেখো, যেটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের বোর্ড বই থেকে নেওয়া উদাহরণ সহ কি বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। তোমরা যখন পরীক্ষার খাতায় যদি এই নিয়ম লিখতে চাও, তাহলে কিন্তু এভাবেই যেভাবে দেওয়া আছে এভাবে 5টা নিয়ম তোমাদেরকে লিখে দেখাতে হবে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। অধ্বনি এবং এ ধ্বনি দুটোর ভিতরে কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। যেহেতু তোমরা 22 সালের পরীক্ষাতে, তোমাদের কিন্তু 19 সালটা ইম্পর্টেন্ট আছে। তো তোমরা এটা খুব ভালো করে পড়বে। দেখো কি লিখছে, শব্দের আদ্যে অ এর পরে জ ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণে থাকলে অ এর উচ্চারণ সাধারণত ও এর মতো হয়। কি বলছে? গদ্য জ ফলাযুক্ত, এই যে দয় জ ফলা আছে, আমি বলেছিলাম এর আগে যদি কোনো শব্দের সাথে জ ফলা থাকে তাহলে সে শব্দটা কিন্তু দুইটি শব্দ হয়ে যায়, দ্বিত্ব হয়ে যায়, গদ্য। তাহলে ওকার হবে, এটা কি হবে? সংবৃত কি হবে? গদ্য, ওকার হয়ে গেল। আদ্য অ এর পর খেয়েও থাকলে সেই অ এর উচ্চারণও ও এর মতো হয়ে যায়, যেটা একটু আগে তোমাদেরকে আমরা বলেছিলাম। দক্ষ, লক্ষণ, বক্ষ একই রকম। মধ্যে অ এর আগে যদি অ থাকে তবে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়ে থাকে, সেই অ এর উচ্চারণও ও এর মতো হয়ে থাকে। যদি মধ্যে অ এর আগে অ থাকে, জ, ত, ন, তাহলে জয়ের পরে যে ত, তয়ের সাথে অ আছে, তাহলে সেটাও ও হয়ে যাবে। ঠিক এরকমই নিয়মগুলো তোমরা পড়বে। এরপর দেখো, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। তোমরা এগুলো বাসায় বসে অধ্বনি এবং এ ধ্বনি এই দুটো খুব ভালো করে পড়ো, এবং যেগুলো দেওয়া হলো উচ্চারণ রীতি আরও আছে যে এবং আর যে বোর্ডের যে নিয়মগুলো আছে এগুলো খুব ভালো করে করতে হবে, কারণ রিভিশন তোমরা এখন অবশ্যই যেহেতু ক্লাসগুলো করেছো, রিভিশন দিলে তোমরা পেয়ে যাবে। দেখো, তৎসম শব্দের মানে সংস্কৃত শব্দের এ এর উচ্চারণ সাধারণ অবিকৃত থাকে। এ এর উচ্চারণ কি থাকে? অবিকৃত থাকে। বেদনা কি হবে? বেদনা। দেবতা কি হবে? দেবতা। তাহলে তৎসম শব্দের উচ্চারণ কি থাকবে? অবিকৃত অবস্থায় থাকবে। বেদনা হলে তা সেখানে উচ্চারণ লিখবে বেদনা, ওকার হবে। আদ্য এর পরে অ বা আ থাকলে সেই এর উচ্চারণ এ এর মতো হয়। এক, এর পরে এর উচ্চারণ কি হবে? এ জফলা আকার ক। 3 নাম্বার আছে, একার যুক্ত ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সেই এর উচ্চারণ এ রূপে হয়ে থাকে। যেমন খালা খজফলা আকার লয়াকার, বেলা বজফলা আকার লয়াকার। যেহেতু এ আছে সেজন্য বয় জফলা মানেই
এ রূপে হয়ে থাকে। শব্দের শেষের এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত অবিকৃত রূপে উচ্চারিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপর এখানে দেয়া আছে তোমাদের ম ফলা উচ্চারণের 5টি নিয়ম এবং ব ফলা উচ্চারণের 5টি নিয়ম। তোমরা এই উচ্চারণগুলো একটু বাসায় বসে দেখবে, তাহলে অবশ্যই তোমরা রিভিশন দিলে পেরে যাবে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের কিছু যে বোর্ডগুলো আমি তুলে দিয়েছি, সেই বোর্ডের প্রশ্নগুলো তোমরা যদি বানানগুলো এখানে ফলো করো, তাহলে তোমরা অবশ্যই কিন্তু পেরে যাবে। এবং যে নিয়মগুলো আছে, নিয়মগুলো পড়লে পরে তোমাদের এই নিয়মের আওতায় চলে আসবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি তোমাদের দিলাম সাজেশন সহ, তোমরা এগুলো বাসায় বসে পড়বে। এবং এই যে আরো যে বোর্ডগুলো রয়েছে এখানে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে তোমাদের নিয়মের সাথে মিলে গেছে। তোমরা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করলে পেরে যাবে। দেখো অদ্য হবে অদ্য, দেখছো দ জ ফলা থাকলে দুটো দ হবে, তাই না? এই যে দেখো অধ্যক্ষ, অধ্যক্ষ এটা কি হবে? অধ্যক্ষ। অধ্যক্ষ হবে অধ্যক্ষ। অধ্যক্ষ, যেহেতু খেউ আছে, খেউতে ক খ যুক্ত হয়ে খেউ বর্ণ হয়। ঠিক এরকম প্রত্যেকটা তোমরা নিয়মে দেখলেই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে অ এবং এ ধ্বনি ভালো করে পড়া। তোমাদের পরীক্ষার জন্য আমি যদি বলি, তোমরা যদি নিয়ম লিখতে চাও তাহলে অ এবং এ ধ্বনি ভালো করে পড়বে। আর যদি তোমরা বানান লিখতে মানে উচ্চারণ লিখতে চাও সঠিকভাবে, তাহলে তোমরা বোর্ডের প্রশ্নগুলো ভালো করে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এ পর্যন্তই। তো তোমাদের সকলকে ধন্যবাদ। এর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।